আমরা এইবারের টপিক্সে আমরা এই চারটা এই মুহূর্তে আলোচনা করছি না, আমরা এখন 7 নাম্বার টপিক্স অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে কিভাবে পার্থক্য নির্ণয় করব। ঠিক আছে, আমরা জানি অ্যালডিহাইড কিটোনের ভিতরে পার্থক্য নির্ণয় করার দুইটা পদ্ধতি আমাদের চেনা পরিচয় আছে, একটা হলো টলেন বিকারক পরীক্ষা আর একটা হলো ফেলিং দ্রবণ পরীক্ষা। আমরা যাচাই করব কে টলেন বিকারক দেয়, কে ফেলিং দ্রবণ দেয় বা কে দেয় না, তাহলে বুঝতে পারবো যে কে অ্যালডিহাইড কে কিটোন। যদি অ্যালডিহাইড দেয় কিটোন দেয় না, তাহলে তো আমরা খুব সহজেই এই ধরনের পরীক্ষার সাথে অ্যালডিহাইড কিটোনকে আইডেন্টিফাই করতে পারি, তাই না? আবার উদাহরণ হিসেবে অ্যালডিহাইডের জায়গায় অন্য কোনো এক্সাম্পল দিতে পারে, কিটোনের একটা এক্সাম্পলও দিতে পারে। তো চলো এই বিষয়টা আমরা এখন দেখি। দেখো এই প্রশ্নটা আসলে আমাদের এক্সামে কিভাবে থাকে, যদিও মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তো কিভাবে এটাকে প্রশ্নে রিপিট করায় দেখো। প্রথমত বলতে পারে কিভাবে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য নির্ণয় করবে, অথবা বলতে পারে অ্যালডিহাইডের উপস্থিতি শনাক্তকরণের একটা পদ্ধতি লেখো, অথবা বলতে পারে যে টিকা লেখো টলেন বিকারক ফেলিং দ্রবণ, যে কোনো একটা আসতে পারে টিকাতে। তো মূলত এটাকে টিকা আকারে কেন আমি এখানে লিখলাম, কারণ এই দুইটা পরীক্ষার সাহায্যে আমরা অ্যালডিহাইড কিটোনের পার্থক্য নির্ণয় করতে পারি। তাহলে আমরা এই প্রশ্নটা শিখলে তো এই দুইটা অনায়াসে লিখতে পারবো, তাই না? আবার এক্সাম্পল হিসেবে থাকতে পারে যে পার্থক্য করো বিউটানল ও বিউটানন, মিথানল ও প্রোপানন, প্রোপানল ও প্রোপানন, বেনজালডিহাইড ও অ্যাসিটোফেনন, মিথানোয়িক অ্যাসিড ও ইথানোয়িক অ্যাসিড। তো এই এক্সাম্পল যতগুলো এক্সাম্পল দেখছো সবই এই প্রথম প্রশ্নের অনুরূপ, মানে প্রথম প্রশ্ন শিখতে পারলে এক্সাম্পল হিসেবে সবগুলো তোমরা পেয়ে যাবা। সব এই টলেন বিকারক আর ফেলিং দ্রবণ রিয়াকশন দিয়ে এদের পার্থক্য নির্ণয় করা যায়। ঠিক আছে, প্রতিটা এক্সাম্পল দেখো, একটা অ্যালডিহাইড একটা কিটোন, একটা অ্যালডিহাইড একটা কিটোন, একটা অ্যালডিহাইড একটা কিটোন, একটা অ্যালডিহাইড একটা কিটোন। বাট 5 নাম্বারটা একটু সমস্যা আছে। আমি এটা কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারের প্রশ্ন এখানে নিয়ে এসেছি এই কারণে, কারণ এই দুইটার পার্থক্য আমরা টলেন বিকারক আর ফেলিং দ্রবণ পরীক্ষা দিয়ে নির্ণয় করে দেখাবো, সেই জন্য এটাকে আমি একটু এখানে সংযোজন করেছি। আর প্রতিটা প্রশ্নে অ্যালডিহাইড কিটোনের পার্থক্যটাই কিন্তু। তো শুরুতেই আমরা এদের ভিতরে পার্থক্য কিভাবে নির্ণয় করতে পারি সেটা একটু দেখি। আচ্ছা, বলা হচ্ছে অ্যালডিহাইড সমূহ মৃদু জারক পদার্থ যেমন টলেন বিকারক, ফেলিং দ্রবণ বা বেন্ডিক্স দ্রবণ এগুলো দ্বারা সহজে জারিত হয়, কিন্তু কিটোন এইসব মৃদু জারক দ্বারা জারিত হয় না। কাজেই টলেন বিকারক আর ফেলিং দ্রবণ পরীক্ষা দ্বারা সহজে অ্যালডিহাইড কিটোনের পার্থক্য কম্পেয়ার করা যায়। ঠিক আছে, অ্যালডিহাইড জারিত হয়, কিটোন জারিত হয় না। সাধারণত এই টলেন বিকারক, এই ফেলিং দ্রবণ বা বেন্ডিক্স দ্রবণ এগুলোকে বলে মৃদু জারক। ঠিক আছে, টলেন বিকারক, ফেলিং দ্রবণ এগুলোকে মৃদু জারক বলে। এদের দ্বারা বা এদের উপস্থিতিতে অ্যালডিহাইড জারিত হলেও কিটোন জারিত হয় না। ফলে আমরা খুব সহজেই অ্যালডিহাইড আর কিটোনের ভিতরে এই ধরনের পরীক্ষা দিয়ে কম্পেয়ার করতে পারবো, যে জারিত হবে সে অ্যালডিহাইড, যে জারিত হবে না সে কিটোন, তাই না? আচ্ছা, তো প্রথমে দেখা যাক টলেন বিকারকের সাথে রিয়াকশনটা কিভাবে হয়। খেয়াল করো, টলেন বিকারক হলো অ্যামোনিয়া কল বা অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ। ওকে, তো এটা আমি একটু তোমাদের দেখাই। এই যে দেখো, টলেন বিকারক অ্যামোনিয়া কল বা অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ। তো এর সংকেতটা কি? এর সংকেতটা হচ্ছে AgNH3OH, AgNH3OH। ক্লিয়ার? তো এর নামকরণটা আমরা কিভাবে বলবো? NH3 দুইবার আছে, তাই না? তাহলে ডাই অ্যামিন, NH3 2 মানে দুইবার আছে, তাই ডাই অ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। ক্লিয়ার? ডাই অ্যামিন, এজি তো সিলভারের সংকেত, ওএস হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপের সংকেত, তাহলে ডাই অ্যামিন সিলভার হাইড্রোক্সাইড টলেন বিকারকের প্রতীক, সংকেত। ঠিক আছে, ফেলিং দ্রবণের সংকেত কপার হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। এই দুইটা একটু এক নজরে মনে রেখে দিও সংকেতটা। তাহলে টলেন বিকারক কি? অ্যামোনিয়া কল বা অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ। আচ্ছা, নাইট্রেট দ্রবণ কেন বলছে? কারণ এই টলেন বিকারক কিন্তু ডিরেক্টলি এরকম হয় না, একে এইভাবে প্রস্তুত করতে হয়। কীভাবে সেটা, কোন সিস্টেম? এই যে দেখো, সিলভার নাইট্রেটের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাতে হয়। বিক্রিয়া করালে সেখান থেকে এই টলেন বিকারকের যে তোমার সংকেত সেটা পাওয়া যায়, সাথে এক্সট্রা বাই প্রোডাক্ট অ্যামোনিয়াম নাইট্রেট পানি টানি পাওয়া যায়, বাট ওদেরকে আর ধরা হয় না। ঠিক আছে, যেহেতু সিলভার নাইট্রেটের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় টলেন বিকারক প্রস্তুত করতে হয়, তাই টলেন বিকারককে বলা হয় অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ। ঠিক আছে, এই দুইটা রিয়াকশনে কিন্তু টলেন বিকারককে প্রস্তুত করা হয়। তো টলেন বিকারক সবসময় মৃদু জারক রূপে কাজ করে। ঠিক আছে, তো অ্যালডিহাইডকে যখন তুমি টলেন বিকারকের সাথে বিক্রিয়া করাবা,
অ্যালডিহাইড কিন্তু টলেন বিকারক দ্বারা জারিত হয়। টলেন বিকারক কী করে? অ্যালডিহাইডকে জারিত করে প্রথমে অ্যাসিডে পরিণত করে। এই অ্যাসিডটা কিন্তু ডিরেক্টলি অ্যাসিডের লবণে পরিণত হয়ে যায়, অ্যাসিড আর থাকে না, অ্যাসিডের লবণে পরিণত হয়ে যায়। এবং এই টলেন বিকারক নিজে বিজারিত হয়ে ধাতব সিলভারের অদক্ষেপ তৈরি করে। এই ধাতব সিলভারের অদক্ষেপটা টেস্ট টিউবের গায়ের রূপালী বা উজ্জ্বল দর্পণের মতো দেখায়। এই জন্য এই পরীক্ষাকে সিলভার দর্পণ পরীক্ষাও বলা হয়, মানে টলেন বিকারককে সিলভার দর্পণ পরীক্ষাও বলা যায়। এই পরীক্ষার সাহায্যে কি বলা যায়? যে অ্যালডিহাইডের বিজারণ ধর্ম আছে এবং কোনো জৈব যৌগে অ্যালডিহাইডের উপস্থিতি এই পদ্ধতিতে শনাক্ত করা যায়। ঠিক আছে, তাহলে আমরা এখন অ্যালডিহাইডের সাথে টলেন বিকারকের একটা বিক্রিয়া করে দেখি যে কথাটা সত্যি কিনা, অ্যালডিহাইড কি সত্যি টলেন বিকারকের উপস্থিতিতে জারিত হয়। দেখা যাক। এই যে আমরা টলেন বিকারকের সাথে অ্যালডিহাইডের বিক্রিয়া করাচ্ছি। তবে মনে রাখবা টলেন বিকারকের যে সংকেত আছে সেখানে AgNH3 এটা হবে পজিটিভ চার্জ আর OH হবে নেগেটিভ চার্জ বিশিষ্ট। ঠিক আছে, এই AgNH3 প্লাস এইটাই হচ্ছে টলেন বিকারকের সক্রিয় অংশ, এইটাই হচ্ছে টলেন বিকারকের সক্রিয় অংশ, এই পজিটিভ চার্জ বিশিষ্ট অংশটা। তাহলে এ কি করবে? অ্যালডিহাইড টলেন বিকারকের সাথে যখন বিক্রিয়াটা করবে, এই টলেন বিকারক অ্যালডিহাইডকে জারিত করবে, করে এরকম একটা অ্যাসিডের লবণে পরিণত করে। আর টলেন বিকারক নিজে বিজারিত হয়ে এরকম ধাতব সিলভারের অদক্ষেপ তৈরি করে, যা টেস্ট টিউবের গায়ে সিলভার বা উজ্জ্বল দর্পণ মতো দেখা যায়। ঠিক আছে, তো এখানে কিভাবে কি হয় দেখো। মূলত তোমরা বিক্রিয়া করে দেখবা সমতাকরণ সব সেম আছে, সমতাকরণ সেম না থাকলেও প্রবলেম নেই। তোমাদের টলেন বিকারকের সাথে অ্যালডিহাইডের বিক্রিয়া করালে মাস্ট বি সেই অ্যাসিডের লবণ তৈরি হতেই হবে, মাস্ট বি সিলভারের দর্পণ থাকতেই হবে, মাস্ট বি অ্যামোনিয়া থাকতে হবে, মাস্ট বি পানি থাকতে হবে। তুমি যত ধরনের অ্যালডিহাইডের সাথে টলেন বিকারকের রিয়াকশন করো না কেন, সব ক্ষেত্রে অ্যামোনিয়াম লবণ, সিলভার দর্পণ, অ্যামোনিয়া, পানি, এই চারটা জিনিস তৈরি হবে। বাট আমাদের মেন যে টার্গেট সেটা হলো এই সিলভার দর্পণ। আমরা এই যে সিলভারের অদক্ষেপ দেখেই প্রমাণ করতে পারবো এখানে অ্যালডিহাইড আছে। ঠিক আছে, ওকে। তো এখানে রিয়াকশানটা ঠিক ওইভাবেই হয়েছিল যে এই সিলভার অদক্ষেপটা আমরা পেয়েছিলাম। তো এক্সাম্পল হিসেবে আমরা একটা অ্যালডিহাইড নিয়েছি যার নাম হলো ইথানল। এর সাথে আমরা টলেন বিকারকে যখন বিক্রিয়া করাবো, যেহেতু ইথানল, তাহলে যে লবণটা পাবো সেটাও কিন্তু এই 2 কার্বনের হবে, 2 কার্বন বিশিষ্ট লবণ হবে। এই যে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিডের লবণ আমরা পেয়েছি যার নাম হলো অ্যামোনিয়াম লবণ, বা একে আর এক নামে বলা হয় অ্যামোনিয়াম অ্যাসিটেট, অ্যামোনিয়াম অ্যাসিটেট। ঠিক আছে, CH3COO হচ্ছে অ্যাসিটেট গ্রুপ আর NH4 হচ্ছে অ্যামোনিয়াম গ্রুপ, তাহলে একে অ্যামোনিয়াম অ্যাসিটেট বা অ্যামোনিয়াম লবণ বলে। আবার টলেন বিকারকের সাথে বিক্রিয়া হচ্ছে, তাহলে তো সিলভার দর্পণের অদক্ষেপ পাওয়াই যাবে, তাই না? অদক্ষেপ চিহ্নটাকে এরকম নিচের দিকে তীর দিয়ে প্রকাশ করা হয়। তো সিলভার দর্পণ এখানে এ কারণে লেখা হয়েছে যে সিলভার টেস্ট টিউবের গায়ে এরকম দর্পণ সৃষ্টি করছে উজ্জ্বল বর্ণের। আমি বলেছিলাম যে টলেন বিকারক পরীক্ষা মানে অ্যামোনিয়া, পানি থাকবেই। ঠিক আছে, আচ্ছা, কিটোনগুলো কিন্তু এই ধরনের পরীক্ষায় সাড়া দেয় না। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যারা তোমার টলেন বিকারকের সাথে বিক্রিয়া দেয় বা জারিত হয় তারা হচ্ছে অ্যালডিহাইড, যারা জারিত হয় না তারা কিটোন। এইভাবে আমরা অ্যালডিহাইড কিটোনের ভিতরে কম্পেয়ার করতে পারি। তো এইবার আমরা ফেলিং দ্রবণ পরীক্ষাটা একটু দেখি। ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া। ফেলিং দ্রবণ কি? ফেলিং দ্রবণ সম আয়তনের কপার সালফেটের জলীয় দ্রবণ আর বর্ণহীন ক্ষারীয় সোডিয়াম পটাশিয়াম টার্টারেট দ্রবণ একত্রে মিশ্রিত করলে যে নীল বর্ণের দ্রবণ পাওয়া যায় তাকে ফেলিং দ্রবণ বলে। এক কথায় আমরা বলতে পারি ফেলিং দ্রবণ হলো কপার টার্টারেট জটিল যৌগের ক্ষারকীয় দ্রবণ, একে রোচিলি লবণ নামেও ডাকা হয়। ফেলিং দ্রবণে যে জটিল কপার 2+ আয়ন থাকে সেটাই জারক হিসেবে কাজ করে। আপাত দৃষ্টিতে তোমরা ফেলিং দ্রবণ চিনতে পারবে না এইভাবে লেখা পড়ে, এর জন্য তোমাদের আমার একটু ফেলিং দ্রবণটা প্রস্তুত করে দেখাতে হবে। খেয়াল করো ফেলিং সলিউশন বা ফেলিং দ্রবণ কিভাবে প্রস্তুত করা হয়। প্রথমত দুইটা পাত্রে আমরা একটা পাত্রে 7% কপার সালফেট রেখেছি আর একটা পাত্রে 25% সোডিয়াম হাইড্রোক্সাইড রেখেছি প্লাস 35% রোচিলি লবণ নিয়েছি। ঠিক আছে, এই রোচিলি লবণের আরেকটা নাম হলো সোডিয়াম পটাশিয়াম টার্টারেট টেট্রাহাইড্রেট। ক্লিয়ার? তো আমরা এ পাত্রে নিলাম 7% কপার সালফেট, বি পাত্রে নিলাম 25% সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 35% রোচিলি লবণ। এই এ এবং বি দুইটা পাত্রকে যদি এখন একত্রিত করি তাহলে আমরা পাবো ফেলিং দ্রবণ। মানে এই তিনটা জিনিস মিশ্রিত হয়ে আমাদের তৈরি করে ফেলিং দ্রবণ। তাহলে আমরা লিখতে পারি না যে ফেলিং সলিউশন ইকুয়াল টু কপার সালফেট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস রোচিলি সল্ট।
তিনটার সংমিশ্রণে তো আমরা ফেলিং সলিউশনটা পাই, তাই না? তাই আমরা লিখলাম কপার সালফেট, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং রোচিলি লবণ। এই রোচিলি লবণের সংকেতটা আবারও মনে রাখবা, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট টেট্রাহাইড্রেট। আমি এটাকে একটু গঠন দিয়ে বোঝালে মনে হয় তোমরা আরও ভালো বুঝতে পারবা। সোডিয়াম পটাশিয়াম টার্টারেট টেট্রাহাইড্রেটকে কীভাবে লেখা হয় দেখো, COONA বন্ড CHOH বন্ড CHOH বন্ড COOK। এটাই কিন্তু সেই সোডিয়াম পটাশিয়াম টার্টারেট টেট্রাহাইড্রেট। তো এই টেট্রাহাইড্রেটের কথা যেহেতু বলছে, এখানে 4 অণু পানিও আমাদের রাখতে হবে, না হলে তো হবে না, তাই না? তাহলে এখানে দিবা ইন্টু 4H2O। ক্লিয়ার? তো এখন এই যে আমরা দেখলাম যে ফেলিং সলিউশন মানে কপার সালফেট, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং রোচিলি সল্টের মিশ্রণ, তাই না? তো এখান থেকে মূলত আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফেলিং সলিউশনের কপার 2+ প্লাস OH মাইনাস এই অংশটা কিভাবে পাবো? আমাদের ফেলিং সলিউশন দিয়ে রিয়াকশন করানোর সময় কিন্তু আমরা এত কিছু নেই না, আমরা নেই শুধু কপার 2+ আর OH মাইনাসকে। এই অংশটা তাহলে আমরা এখন কিভাবে পাবো এই তিনটা অংশ থেকে? তো রিয়াকশনটা দেখে নিই, চলো। দেখো, কপার সালফেট আর সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় আমরা প্রথমেই পাই কপার হাইড্রোক্সাইড, সোডিয়াম সালফেট, পানি। ঠিক আছে, কপারের হাইড্রোক্সাইড যৌগ পাই, সোডিয়াম সালফেট পাই, পানি পাই। এইবার এই যে আমরা কপারের হাইড্রোক্সাইডটা পাই, এর সাথে আমরা এবার কি করব, এই যে এই রোচিলি সল্টের বিক্রিয়া করাবো। আমরা কপার সালফেট আর সোডিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে রিয়াকশনে কি পাচ্ছি? কপারের হাইড্রোক্সাইড পাচ্ছি। এখন এই কপারের হাইড্রোক্সাইডের সাথে আমরা কার বিক্রিয়া করাবো? এই রোচিলি সল্ট। তো এই হচ্ছে সেই রোচিলি সল্ট। ঠিক আছে, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট টেট্রাহাইড্রেট, এর সাথে আমরা এই দুইটা মিশ্রণে প্রাপ্ত কপারের হাইড্রোক্সাইডকে রিয়াকশন করাচ্ছি। করালে এই কপারের যে হাইড্রোক্সাইড আছে সেটা বিয়োজিত হয়ে কিউপ্রাস অক্সাইড এবং হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে। এই দুইটা অংশকে আমরা ফেলিং দ্রবণের যত রিয়াকশন থাকবে সেখানে ব্যবহার করব। ঠিক আছে, কপার 2+ আয়ন এবং OH মাইনাস আয়ন, এই দুইটাকে আমরা ফেলিং দ্রবণ হিসেবে ব্যবহার করি। তো চলো এইবার আমরা সে কাঙ্ক্ষিত ফেলিং সলিউশনটা দেখে আসি। ফেলিং দ্রবণের সাথে রিয়াকশন। তো ফেলিং দ্রবণ আমি আর আলোচনা করতে চাচ্ছি না, যথেষ্ট ফেলিং দ্রবণ নিয়ে কথা বলেছি। এখন আমরা যদি অ্যালডিহাইডের সাথে ফেলিং দ্রবণের রিয়াকশন করি তাহলে কি হবে? অ্যালডিহাইড ফেলিং দ্রবণ দ্বারা জারিত হয়ে সংশ্লিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডের লবণে পরিণত হবে, আর ফেলিং দ্রবণ বিজারিত হয়ে কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ তৈরি করবে। ঠিক আছে, তো দেখো ফেলিং দ্রবণ মানে আমি বলেছি কপার 2+ এবং OH মাইনাস থাকবে। এটাকে যদি আমরা অ্যালডিহাইডের সাথে রিয়াকশন করি কি তৈরি হবে? ফেলিং দ্রবণ দ্বারা অ্যালডিহাইড জারিত হয়ে সংশ্লিষ্ট অ্যাসিডের লবণে পরিণত হবে। এই যে হয়েছে সংশ্লিষ্ট অ্যাসিডের লবণে, অ্যালডিহাইড এই ফেলিং দ্রবণ দ্বারা জারিত হয়ে অ্যালডিহাইড সংশ্লিষ্ট অ্যাসিডের লবণে পরিণত হয়েছে। মানে এখানে যে কয়টা কার্বন থাকবে এখানে সে কয়টা কার্বন থাকবে। ঠিক আছে, আর ফেলিং দ্রবণ কোথায়? ফেলিং দ্রবণ বিজারিত হয়ে কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ দিবে। এই যে ফেলিং দ্রবণটা বিজারিত হয়ে কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ তৈরি করছে। তাহলে লাল অধক্ষেপ দেখলেই বুঝবা সেখানে অ্যালডিহাইড আছে এবং ফেলিং দ্রবণ দ্বারা রিয়াকশনটা করানো হয়েছে। যদি এখানে তোমার উজ্জ্বল দর্পণ প্রতিবিম্ব দেখতে তাহলে কিন্তু ফেলিং দ্রবণ, আর সেটা ছিল টলেন বিকারক। ঠিক আছে, অ্যালডিহাইড টলেন বিকারকের সাথে বিক্রিয়ায় সাদা মানে সিলভারের অধক্ষেপ দেয়, বাট ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়ায় লাল অধক্ষেপ দেয়। কার? কিউপ্রাস অক্সাইডের। সাথে 3 অণু পানি তো থাকবেই, যদি এটা বাই প্রোডাক্ট। আমাদের মেন টার্গেট এই লাল অধক্ষেপ দেখে আমরা চিনে ফেলবো। ঠিক আছে, এক্সাম্পল আমরা নিব, তার আগে এই রিয়াকশনটাকে আরও একভাবে লেখা যায়। এই যে কপার 2+ 5 OH মাইনাস নিবা, বিষয়টা এরকম না। তুমি এখানে কপার হাইড্রোক্সাইড আবার সোডিয়াম হাইড্রোক্সাইড এই দুইটা মিশ্রণও নিতে পারো, এই দুইটাকেও কিন্তু ফেলিং দ্রবণ বলে। ঠিক আছে, কপারের হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দুইটার মিশ্রণকেও কিন্তু ফেলিং দ্রবণ বলে। সেজন্য দেখো আমরা শুরুতে বলেছিলাম টলেন বিকারকের সংকেত আর ফেলিং দ্রবণের সংকেত এই দুইটা মনে রাখবা। তাহলে দেখো যদি আমরা অ্যালডিহাইডকে এইবার কপারের হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড এটাকেও ফেলিং দ্রবণ বলে, এর সাথে বিক্রিয়া করায় সেম হবে। অ্যালডিহাইড টলেন বিকারক দ্বারা জারিত হয়ে অ্যাসিডের লবণে পরিণত হবে, আর ফেলিং দ্রবণ টলেন বিকারক দ্বারা বিজারিত হয়ে কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ তৈরি করবে। ওকে, এক্সাম্পল ইথানল নাও অ্যালডিহাইড হিসেবে বিক্রিয়া করাও ফেলিং দ্রবণের সাথে। এই অ্যালডিহাইড
এই ফেলিং দ্রবণ দ্বারা বিজারিত হয়ে অ্যাসিডের লবণে পরিণত হবে। ইথানল হয়েছে না অ্যাসিডের লবণে, এখানে 2 কার্বন আছে বলে এখানেও 2 কার্বন থাকবে। অ্যাসিডের লবণ মানে কি, মানে অ্যাসিডিক অ্যাসিডের লবণ। এটা অ্যাসিডিক অ্যাসিডের সংকেত CH3COOH, সে এইচকে সোডিয়াম প্রতিস্থাপন করে দিচ্ছে, তাই একে বলে অ্যাসিডের লবণ। ঠিক আছে, মানে সোডিয়াম ইথানয়েড, এর নাম হলো সোডিয়াম ইথানয়েড। আচ্ছা, ফেলিং দ্রবণ বিজারিত হয়ে লাল অদক্ষেপ, কিউপ্রাস অক্সাইডে লাল অদক্ষেপ তৈরি করে, সাথে পানি তো থাকবেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যালডিহাইড স্পষ্টতই ফেলিং দ্রবণ দ্বারা জারিত হচ্ছে, বাট কিটোন এই ধরনের কোনো কিছু দেয় না, পরীক্ষা দেয় না, কারণ কিটোন আসলে ফেলিং দ্রবণকে বিজারিত করতেই পারে না, তাহলে পরীক্ষা দেওয়ার তো প্রশ্নে আসে না। তাই আমরা কি করি, টলেন বিকারক আর ফেলিং দ্রবণ পরীক্ষার সাহায্যে অ্যালডিহাইড এবং কিটোনের ভিতরে পার্থক্য কম্পেয়ার করতে পারি। ঠিক আছে, এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, বা তোমাদের এক্সামে ছোটোখাটো আকারে থাকতেও পারে এটা, যে ফেলিং দ্রবণ কেন কিটোন কেন ফেলিং দ্রবণ পরীক্ষা দেয় না, তাই না? এটা কিন্তু একটা ভালো প্রশ্ন। অনেকে এই প্রশ্নটা এড়িয়ে যায়, বা অনেকে আসলে মানে বুঝতে চায় না বিষয়টা, বাট আমাদের এই বিষয়টা একটু টুকটাক যদি আমরা জানতে পারি তাহলে আরও বেটার হবে। তো দেখি, আমরা জানি অ্যালডিহাইডে আছে বন্ড CHO গ্রুপ, কিটোনে আছে বন্ড C দ্বিবন্ড O গ্রুপ। এখানে স্পষ্টতই এই অ্যালডিহাইড গ্রুপের বিজারণ ক্ষমতা আছে, বাট এই কিটো গ্রুপের বিজারণ ক্ষমতা একেবারে নেই বললেই চলে। তাহলে তো কিটোন কোনো ধরনের জারক পদার্থ দ্বারা জারিত হওয়ার প্রশ্নই আসে না, অ্যালডিহাইড অবশ্যই প্রশ্ন আসে, তাই না? তো এইবার আমরা বেশ কিছু এক্সাম্পল দেখব, তোমাদের এক্সামে যে এক্সাম্পল দিয়ে প্রশ্নটা করে। তো এই এক্সাম্পলটা কি, এক্সাম্পল বলবে যে 2টা যৌগের ভিতরে পার্থক্য নির্ণয় করো। তো কোন কোন যৌগ, চলো আমরা ধারাবাহিকভাবে সেগুলো নিয়ে আলোচনা করি। আচ্ছা, আমরা প্রথমেই রেখেছি ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিডের ভিতরে কিভাবে পার্থক্য নির্ণয় করবে। যদিও এদের একটাও কিন্তু অ্যালডিহাইড বা কিটোনের ভিতরে পড়ে না, তারপরেও কেন আমি এই ধরনের পরীক্ষাটা এখানে রাখলাম, এর একটা কারণ আছে। কারণ হলো এই ফর্মিক অ্যাসিড, এদেরকে আমরা এই টলেন বিকারক ফেলিং দ্রবণ পরীক্ষা দ্বারা এদের পার্থক্যটা করতে পারি, সেজন্য আর কি নেওয়া হয়েছে। তো দেখো, এই ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড সংকেত হলো HCOOH, এটাকে ফর্মিক অ্যাসিড বলে, আবার মিথানোয়িক অ্যাসিড নামেও ডাকা হয়। তো ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড কার সাথে বিক্রিয়া দেয়, টলেন বিকারকের সাথে মিশিয়ে যদি উত্তপ্ত করা হয়, তাহলে টলেন বিকারক দ্বারা এই ফর্মিক অ্যাসিড বিজারিত হয় এবং হয়ে কি করে, সিলভারের অদক্ষেপ দেয়। ঠিক আছে, ফলে টেস্ট টিউবের গায়ে কি হবে, এরকম একটা রূপালী আয়না বা সিলভারের মতো দর্পণ সৃষ্টি হবে, যা দেখে আমরা বুঝবো সেখানে ফর্মিক অ্যাসিড আছে। কিন্তু তুমি যদি ইথানোয়িক অ্যাসিডের সাথে টলেন বিকারকের বিক্রিয়া করাও, বিক্রিয়া হবে না। ঠিক আছে, তাহলে আমরা 2টার ভিতরে কম্পেয়ার করার পদ্ধতি পেয়ে গেলাম, টলেন বিকারক পরীক্ষা। যেহেতু ফর্মিক অ্যাসিড টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে সিলভারের দর্পণ দেয়, বাট ইথানোয়িক অ্যাসিড টলেন বিকারকের সাথে কোনো বিক্রিয়া দেয় না, তাহলে আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো কোনটা ফর্মিক অ্যাসিড কোনটা ইথানোয়িক অ্যাসিড। তোমরা এক্সামে কিভাবে লিখবা, তোমরা এক্সামে লিখবা যে ফর্মিক অ্যাসিডের সঙ্গে টলেন বিকারক মিশিয়ে উত্তপ্ত করলে টলেন বিকারক বিজারিত হয়ে সিলভার অদক্ষিপ্ত করে, ফলে টেস্ট টিউবের গায়ে একটা সিলভারের দর্পণ সৃষ্টি হয়। বাট অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড টলেন বিকারক দ্বারা বিজারিত হয় না, অর্থাৎ এক্ষেত্রে কোনো বিক্রিয়া ঘটে না। ঠিক আছে, সুতরাং আমরা এই টলেন বিকারক পরীক্ষা দিয়ে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড পৃথক করতে বা পার্থক্য করতে পারি। আচ্ছা, এখন তোমরা চাইলে ফেলিং দ্রবণ রিয়াকশনটাও একটু দিতে পারো আরও বেশি নাম্বার পাওয়ার জন্য। টলেন বিকারক ফেলিং দ্রবণ 2টা পরীক্ষায় যদি দাও তাহলে স্যারের বেশি ভালো লাগবে বিষয়টা। তো এই পরীক্ষাটা তোমরা কিভাবে লিখবা দেখো। আচ্ছা, ফর্মিক অ্যাসিডের সঙ্গে ফেলিং দ্রবণ মিশিয়ে উত্তপ্ত করলে ফেলিং দ্রবণ বিজারিত হয়ে লাল বর্ণের কিউপ্রাস অক্সাইড অদক্ষিপ্ত করে, এবং এই অ্যালডিহাইড, এখানে তো অ্যালডিহাইডটা নাই, মূলত এই ফর্মিক অ্যাসিডটা জারিত হয়ে সংশ্লিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড লবণে পরিণত করে। যদি এখানে এগুলো আমরা লিখবো না, কারণ এটা তো অ্যালডিহাইড না, এটা তো একটা অ্যাসিড, তাহলে তো এখানে কার্বক্সিলেটের লবণের প্রশ্নই আসে না, তাই না? তো আমরা এখানে এইটা লিখবো এইভাবে যে ফর্মিক অ্যাসিডের সঙ্গে
ফেলিং দ্রবণ মিশিয়ে উত্তপ্ত করলে এই ফেলিং দ্রবণ বিজারিত হয়ে কিউপ্রাস অক্সাইডের লাল পদক্ষেপ দেয়। ওকে, অন্যদিকে ইথানোয়িক বা অ্যাসিটিক অ্যাসিড ফেলিং দ্রবণের সাথে কোনো বিক্রিয়া দেয় না। এইভাবে আমরা ফেলিং দ্রবণ পদ্ধতি দ্বারাও ফর্মিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিডকে পৃথক বা পার্থক্য করতে পারি। আশা করি এই এক্সাম্পল নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম নেই। আর বিস্তারিত কিভাবে লিখবা সেটা তো তোমাদের পিডিএফে দেওয়া থাকবে, তোমরা পিডিএফ থেকে ওইটা লিখে দেখে নেবা, বাংলা লেখাগুলো ওখানে দেওয়া থাকবে। আচ্ছা, এইবার আসি আমাদের সেই কাঙ্ক্ষিত মানে যে অ্যালডিহাইড কিটোনে আমরা আবারও ফিরে আসলাম। পৃথকটা আমরা এবার করব অ্যালডিহাইড এবং কিটোনের ভিতরে। তো অ্যালডিহাইড হিসেবে আমরা বিউটানঅ্যালকে নিয়েছি, কিটোন হিসেবে বিউটানোনকে নিয়েছি। বিউটানঅ্যালের সাথেও আমরা টলেন বিকারকের বিক্রিয়া এবং ফেলিং দ্রবণে বিক্রিয়া করে দেখব, আবার বিউটানোনের সাথেও আমরা টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ বিক্রিয়া করে দেখব কে কেমন আচরণ করে। তো বিউটানঅ্যাল মানেই আমরা জানি 4 কার্বন হলেই সেটা বিউটেন হয়, বাট অ্যালডিহাইড মূলক আছে বলে এর নাম বিউটানঅ্যাল। ক্লিয়ার? এই বিউটানঅ্যালের সাথে আমরা প্রথমে টলেন বিকারকের বিক্রিয়া করাবো। টলেন বিকারক কি মনে আছে তো? এই যে AgNH3 এটাকে বলে টলেন বিকারক, এটাকে বলে টলেন বিকারক। এখানে কি হয়, এখানে হাইড্রোক্সিল অংশটা ঋণাত্মক হয় আর ডায়ামিন সিলভার অংশটা পজিটিভ হয়। ঠিক আছে, এইটাই মূলত টলেন বিকারকের সক্রিয় অংশ। তো এর সাথে এই যে টলেন বিকারককে আমরা 2 অণু নিয়েছি, এর সাথে আমরা বিউটানঅ্যালকে বিক্রিয়া করলে কি হবে, এই বিউটানঅ্যাল এই টলেন বিকারক দ্বারা জারিত হয়ে অ্যামোনিয়াম লবণ তৈরি করবে, আর এই টলেন বিকারক নিজে বিজারিত হয়ে সিলভার দর্পণ তৈরি করবে। দেখছো, টলেন বিকারক থেকে বিজারিত হয়ে সিলভার অংশটা আলাদা হয়ে সিলভারের পদক্ষেপ দিবে। ওকে, সাথে অ্যামোনিয়া পানি তো থাকবেই, এটা তো আমি আগেই বলেছি। টলেন বিকারক পরীক্ষা মানে 4টা অংশ পাওয়া যাবে, অ্যাসিডের লবণ, সিলভার দর্পণ, অ্যামোনিয়া, পানি। এই সিলভার দর্পণ দিয়েই আমরা চিহ্নিত করতে পারবো এখানে বিউটানঅ্যাল আছে। সরি, এটা টলেন বিকারক পরীক্ষা। আবার তুমি যদি ফেলিং দ্রবণ রিয়াকশন দিয়ে এটা এক্সপ্লেন করো তাও হবে। এই যে বিউটানঅ্যালের সাথে আমি ফেলিং দ্রবণের রিয়াকশন করলাম। এবার ফেলিং দ্রবণ মানে কি, কপারের যে হাইড্রোক্সাইড যৌগ তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ। বিক্রিয়া করাও কি পাবা, ওই যে সেম এর লবণ পেয়ে যাবা। এখানে বিউটানঅ্যাল জারিত হয়ে লবণ তৈরি করবে, অ্যাসিডের লবণ, আর ফেলিং দ্রবণ বিজারিত হয়ে কিউপ্রাস অক্সাইডের লাল পদক্ষেপ তৈরি করবে। এই কিউপ্রাস অক্সাইডের লাল পদক্ষেপ দিয়ে বুঝবো এখানে ফেলিং দ্রবণ পরীক্ষা হচ্ছে। তাহলে মোটামুটি তোমরা এখান থেকে যে কোনো একটা লিখবা। টলেন বিকারক হয় টলেন বিকারক দিয়ে এক্সপ্লেন করবা, না হয় ফেলিং দ্রবণ দিয়ে এক্সপ্লেন করবা। এবার দেখি বিউটানন। দেখো, বিউটানন যখন বলছে 4টে কার্বন থাকবে, আবার নন মানে কি, কিটোন, মানে মাঝখানে কিটো গ্রুপ আসবে। ক্লিয়ার? ওকে, এই বিউটাননকে যদি টলেন বিকারকের সাথে বিক্রিয়া করাও হবে না, বিক্রিয়া করবে না, ও কোনোভাবেই আসবে না, রাজি না। বিউটাননকে যদি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করাও বিক্রিয়া করবে না, কোনোভাবে রাজি না। কেন? আমরা শুরুতেই পড়েছি কিটোন, আমরা শুরুতেই পড়েছিলাম, মনে আছে কি, যে কিটোন কোনোভাবেই টলেন বিকারক বা ফেলিং দ্রবণ দ্বারা জারিত হয় না, বাট অ্যালডিহাইড জারিত হয়। এইভাবে আমরা অ্যালডিহাইড কিটোনের ভিতরে কম্পেয়ার করতে পারি, পার্থক্য করতে পারি। যে জারিত হবে সে হবে অ্যালডিহাইড, যে জারিত হবে না সে হবে কিটোন। তাহলে 2টা যৌগ যদি নেওয়া হয়, বিউটানল আর বিউটানন, যে যৌগটা জারিত হয়ে সিলভারের পদক্ষেপ দিবে সেটা হবে বিউটানল, যে জারিত হবে না সে হবে বিউটানন। এইভাবে আমরা পৃথক করতে পারবো। ঠিক আছে, কিভাবে লিখবা সেটা তো আগের এক্সাম্পলে বলে দিলাম তোমাদের, বা পিডিএফে দেওয়া থাকবে। আর যদি সবগুলো থাকবে না, বাট সিস্টেম একই, একটা প্রশ্ন পারলে তোমরা সবগুলো একই সিস্টেমে লিখতে পারবা। এটা কিভাবে লিখবা আমি একবার বলে দিই। দেখো, বলবা যে বিউটানঅ্যালের সঙ্গে টলেন বিকারক মিশিয়ে উত্তপ্ত করলে এই টলেন বিকারক বিজারিত হয়ে ধাতব সিলভার পদক্ষিপ্ত করে, ফলে টেস্ট টিউবের গায়ে একটা রূপালী আয়না বা সিলভারের দর্পণের মতো সৃষ্টি হয়। ঠিক আছে, এই বিক্রিয়ায় বিউটানঅ্যাল জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম লবণে পরিণত হয়। তো বিউটানঅ্যাল কি করে, এই ধরনের সিলভার দর্পণ পরীক্ষায় সাড়া দেয়। অন্যদিকে বিউটানন এই ধরনের পরীক্ষায় সাড়া দেয় না। এ থেকে আমরা বিউটানঅ্যাল এবং বিউটাননের ভিতরে পার্থক্য নির্ণয় করতে পারি। চলো নেক্সট এক্সাম্পলে চলে যাই। আমাদের এইবারের এক্সাম্পলটা হলো প্রোপানল এবং প্রোপানন নিয়ে। প্রোপানল আর প্রোপানন নিয়ে, দুইটারই সংকেত ভালো করে দেখে নাও। এটা প্রোপানল, এটা প্রোপানন। প্রোপানল মানে অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইড মূলক থাকবে অবশ্যই। প্রোপানন মানে কিটোন, তাহলে যে কিটো মূলক থাকবে। ক্লিয়ার? আমরা জানি অ্যালডিহাইড মানে টলেন বিকারক পরীক্ষা দেয়,
তাহলে এই প্রোপানল টলেন বিকারক পরীক্ষা দিবে এবং টলেন বিকারক দ্বারা এই প্রোপানল কি করবে, জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডের লবণে পরিণত হবে, আর টলেন বিকারক বিজারিত হয়ে সিলভার দর্পণ দিবে। বাট প্রোপানন একটা কিটোন হওয়ার কারণে টলেন বিকারক পরীক্ষা দেয় না। এ থেকে আমরা প্রোপানল এবং প্রোপাননের ভিতরে পার্থক্য করতে পারি। ঠিক আছে, এইভাবেই কিন্তু লিখে দিবা তোমরা, খুব সহজ অংশ। নেক্সট এক্সাম্পলটা কি? নেক্সট এক্সাম্পলটা হচ্ছে মিথানল এবং প্রোপানল। এটা আলোচনার ভিতরে আমি এখন রাখছি না। মিথানল এবং প্রোপানন এদের ভিতরে কিভাবে পার্থক্য করবে। দেখো, আমরা জানি মিথানল একটা অ্যালডিহাইড আর প্রোপানন একটা কিটোন। তো মিথানল যেহেতু অ্যালডিহাইড, এ খুব সহজে টলেন বিকারক দ্বারা বিক্রিয়া দিবে, জারিত হবে, জারিত হয়ে অ্যামোনিয়াম লবণে পরিণত হবে। আর টলেন বিকারক বিজারিত হয়ে সিলভার দর্পণ তৈরি করবে, সিলভার দর্পণের পদক্ষেপ দিবে। বাট প্রোপানন তো একটা কিটোন, ফলে টলেন বিকারক দিয়ে বিক্রিয়া করার প্রশ্নই আসে না। এইভাবে আমরা মিথানল এবং প্রোপাননের ভিতরে কম্পেয়ার করতে পারি। ক্লিয়ার? প্রোপানন একে কেন বলা হচ্ছে? কারণ এখানে 3 কার্বন আছে, আবার কিটো গ্রুপ আছে, তাই এর নাম প্রোপানন। এখানে 2 কার্বন আছে। ও সরি, এখানে একটা বড় মিস্টেক হয়ে গেছে। ও, আমরা ইথানলের সংকেত এখানে লিখে ফেলছি। ঠিক আছে, তোমাদের যদি মিথানলের কথা বলে তাহলে কিন্তু মিথানলের সংকেত এটা না, মিথানল হলো HCHO। আমরা যেটা লিখেছি এটা ইথানল। মিথানল ইথানল সেম পরীক্ষায় দিবে। তো যেহেতু এখানে HCHO হয়েছে, তাহলে তো CH3 এখানে আসার প্রশ্নই আসে না, এখানে হবে HCH বসবে। ঠিক আছে, তো এইভাবে আর কি মিথানল তোমাদের দিলে ইথানল প্রোপাননটাই দিতে পারে, বাট এটা কোনো ফ্যাক্টর না। ওকে, নেক্সট এক্সাম্পল কি? নেক্সট এক্সাম্পল হচ্ছে বেনজালডিহাইড এবং অ্যাসিটোফিননের ভিতরে কিভাবে পার্থক্য করতে পারি আমরা। ওকে, তো দেখো, বেনজালডিহাইড আমরা জানি একটা অ্যালডিহাইড, আর অ্যাসিটোফিনন হচ্ছে একটা কিটোন। বেনজালডিহাইড টলেন বিকারকের সাথে বিক্রিয়ায় অ্যামোনিয়াম লবণে পরিণত হয় আর সিলভারের পদক্ষেপ দেয়। টলেন বিকারক বিজারিত হয়ে সিলভারের পদক্ষেপ দেয়, বেনজালডিহাইড জারিত হয়ে অ্যামোনিয়াম লবণে পরিণত হয়। ঠিক আছে, কিন্তু অ্যাসিটোফেনন টলেন বিকারকের সাথে বিক্রিয়া দেয় না, কারণ একটা কিটোন, আর আমরা জানি কিটোনরা সাধারণত টলেন বিকারক বা ফেলিং দ্রবণ দ্বারা জারিত হয় না। বাট অ্যালডিহাইড টলেন বিকারক বা ফেলিং দ্রবণ দ্বারা জারিত হয় এবং সিলভারের পদক্ষেপ দেয়, তাই না? টলেন বিকারক দ্বারা জারিত হলে সিলভারের পদক্ষেপ দেবে, বাট ফেলিং দ্রবণ দ্বারা জারিত হলে সাধারণত আমরা জানি কিউপ্রাস অক্সাইডের লাল পদক্ষেপটা দেয়, তাই না? এই যে এইটা দিই। তো কিন্তু একটা বিষয় মনে রাখবা যে বেনজালডিহাইড কিন্তু ফেলিং দ্রবণ দ্বারা বিজারিত হয় না, শুধুমাত্র টলেন বিকারক দ্বারা জারিত হয়। যদি এইটা আমাদের আলোচনার বিষয়বস্তু না, আমি তোমাদের জানানোর জন্য বললাম। আমরা টলেন বিকারক দ্বারা পরীক্ষা করতে পারলেই হলো। বেনজালডিহাইড টলেন বিকারকে সাড়া দেয়, অ্যাসিটোফিনন সাড়া দেয় না। এ দিয়ে আমরা বেনজালডিহাইড আর অ্যাসিটোফিননের পার্থক্য নির্ণয় করতে পারি। ক্লিয়ার? দেখো, এটাকে বেনজালডিহাইড কেন বলছে? কারণ বেনজিনের সাথে অ্যালডিহাইড মূলক আছে, তাই বেনজালডিহাইড। এটাকে অ্যাসিটোফেনন কেন বলছে? কারণ এই CH3CO হচ্ছে অ্যাসিটো গ্রুপ আর এটা হচ্ছে ফিনাইল গ্রুপ, তাই এর নাম অ্যাসিটোফেনন। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের অ্যালডিহাইড এবং কিটোনের ভিতরে পার্থক্য করার বেস্ট উপায়, এবং আমরা সবগুলো এক্সাম্পলই চেষ্টা করলাম মোটামুটি আলোচনা করার। তো আশা করি তোমাদের এই ধরনের কম্পেয়ার বা পার্থক্য নির্ণয় করতে আর প্রবলেম হবে না। তো চলো আমরা এখন আমাদের নেক্সট পর্বে চলে যাই। আমাদের নেক্সট পর্বটা কি?